মধ্যপ্রাচ্যের বুকে যেন দীর্ঘ একটা নিশ্চলতা বিরাজ করছিল। ওয়াশিংটন আর তার মিত্ররা ভেবেছিল নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের কৌশল কাজ করে ফেলেছে। তারা ধরে নিয়েছিল তেহরান এবার হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু ঘটনা হলো তার ঠিক উল্টো। গতকাল 1 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যা করলেন তা কোনো সাধারণ ভাষণ ছিল না, সেটা ছিল একটা সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। তিনি ওয়াশিংটনকে প্রকাশ্যে বার্তা দিয়ে দিলেন, লড়তে চাও এসো লড়ি, কিন্তু মনে রেখো এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা থামানোর ক্ষমতা তাদের নিজেদেরও থাকবে না। 80 বছরের একজন বৃদ্ধ নেতা, যাকে পশ্চিমা মিডিয়াগুলো বারবার দুর্বল বা অসুস্থ বলে প্রচার চালিয়েছে, তিনি প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তারা আমেরিকার কোনো ধমকে ভয় পায় না, তারা পাল্টা মারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। একদিকে আমেরিকা আর ইসরায়েল তাদের যুদ্ধ জাহাজ আর নৌবহর সাজিয়ে বসে আছে, অন্যদিকে ইরান তাদের মিসাইল সিলোর ঢাকনা খুলে রেখেছে। আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে ইউরোপ এখন এমন এক অবস্থায় যে তারা পরিস্থিতি গিলতেও পারছে না, উগরে দিতেও পারছে না। আজকের এই প্রতিবেদনে 3টি বড় খবর ও একটি বিশেষ বিশ্লেষণ তুলে ধরা হবে। প্রথম ও প্রধান খবরটি হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির গতকালের ভাষণ, যেখানে তিনি একটি আঞ্চলিক মহাযুদ্ধের স্পষ্ট হুমকি দিয়েছেন। দ্বিতীয় খবরটি হলো ইউরোপ ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক ঠাসা। ইউরোপীয় ইউনিয়ন ইরানের সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করলেও জবাবে ইরান পুরো ইউরোপীয় আর্মিকেই সন্ত্রাসী বলে দাগিয়ে দিয়েছে। তৃতীয় খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইসরায়েলের সেনাপ্রধানের একটি গোপন উইকেন্ড কল নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকার সাথে গোপনে কি কথা হলো আর কেন হঠাৎ ইসরায়েল এতটা নার্ভাস হয়ে পড়লো তা নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা। গতকাল 1 ফেব্রুয়ারি তেহরানে আয়াতুল্লাহ খামেনি যে ভাষণটি দিয়েছিলেন তার প্রতিটি শব্দ যেন একটা মিসাইলের মতো ছিল, প্রতিটি বাক্য ছিল সুনির্দিষ্ট ও মাপা। খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে এই সংঘাত আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য তখন আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। এই কথার মানে গভীরভাবে ভাবা প্রয়োজন। আমেরিকার কাছে হয়তো সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান আছে, কিন্তু ইরানের কাছে আছে ভৌগোলিক সুবিধা। তিনি যখন বলেন যে আঞ্চলিক যুদ্ধ হবে, তখন তিনি পরোক্ষভাবে বোঝাতে চান যে আমেরিকা ইরানের সীমান্তে পা রাখার আগেই তাদের গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হবে। খামেনি আরও জানিয়েছেন, বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ দেখিয়ে তাদের ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। ইরানি জাতি সেসব দেখে আর ভয় পায় না। এটা শুধু মুখের কথা নয়। খামেনি এই ভাষণের মাধ্যমে খুব ঠান্ডা মাথায় দুটি কাজ করেছেন। একটি হলো বহির্বিশ্বের জন্য বার্তা। তিনি ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছেন যে ইরানের ওপর হামলা করা মানেই তেলের দাম এমন এক জায়গায় চলে যাওয়া যেখানে গিয়ে আমেরিকার নিজস্ব অর্থনীতি ভেঙে পড়বে। আর দ্বিতীয়টি হলো অভ্যন্তরীণ বার্তা। গত কয়েক মাস ধরে ইরানে যে আন্দোলন চলছিল, খামেনি তাকে কুকৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এরা কুরআন পুড়িয়েছে, মসজিদ ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত ইরানি জনগণ এই আমেরিকান ও জয়নিস্ট ষড়যন্ত্রকে নর্দমায় ফেলে দিয়েছে। খেয়াল করা যায়, তিনি নিজেকে কোনো ভুক্তভোগী বা ভিকটিম হিসেবে দেখাননি, বরং নিজেকে ও তার শাসন ব্যবস্থাকে একজন বিজয়ী হিসেবে তুলে ধরেছেন। এটাই হলো একজন মহান কৌশলী বা মাস্টার স্ট্র্যাটেজিস্টের লক্ষণ। যখন সবাই ভাবছে যে তিনি দুর্বল, ঠিক তখনই তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন। আর মজার ব্যাপার হলো, একদিকে যখন খামেনি যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে ইরানের কূটনৈতিকরা ব্যাক চ্যানেলে আমেরিকার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেই বলে ওপর থেকে কঠোর, ভেতরে আলোচনার দরজা খোলা রাখা। কিন্তু শর্ত একটাই, ইরান মাথা নত করবে না। এবার আসা যাক দ্বিতীয় খবরে, যা অনেকটা সিনেমার কাহিনীর মতো। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ভেবেছিল তারা খুব স্মার্ট। তারা ইরানের অভিজাত বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন বা টেরোরিস্ট গ্রুপ হিসেবে ঘোষণা করে দিয়েছে। তাদের ধারণা ছিল এতে ইরান ভয়ে কাচুমাচু হয়ে যাবে। কিন্তু ইরান তো সাধারণ কোনো দেশ নয়। তারা সোজা বলে দিয়েছে, ডালে ডালে পাতায় পাতায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ প্রকাশ্যে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আজ থেকে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশের সেনাবাহিনী ইরানের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য হবে। ঘটনাটা এখানেই শেষ হয়নি। ইরানের পার্লামেন্টের ওই অধিবেশনের দৃশ্যটি ছিল অত্যন্ত নাটকীয়। সেখানে উপস্থিত সব এমপি বা সংসদ সদস্য আইআরজিসির সেই বিখ্যাত সবুজ রঙের সামরিক ইউনিফর্ম পরে হাজির হয়েছিলেন। মনে হয়নি তারা কোনো সাধারণ আইন পাশ করছেন, বরং এটা ছিল একটা বিশুদ্ধ শক্তি প্রদর্শন। হলরুম কাঁপিয়ে স্লোগান ওঠে, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। এর মাধ্যমে ইরান ইউরোপকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা যদি ইরানের
ইসরায়েলের সাথে গুন্ডামি করে, তবে ইরানও ভদ্রলোক সেজে আর বসে থাকবে না। এখন প্রশ্ন হলো, এর মানে কি? আগামীকাল থেকেই ইউরোপ আর ইরানের সীমান্তে গোলাগুলির লড়াই শুরু হয়ে যাবে? ব্যাপারটা এতটা সোজা নয়। এটা হলো একটা কূটনৈতিক যুদ্ধ। ইরান ইউরোপকে বুঝিয়ে দিতে চেয়েছে যে তারা কূটনৈতিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে জানে। এই ঘটনার টাইমিংটা খেয়াল করলে দেখা যায় এটা ঘটেছে 1 ফেব্রুয়ারি, ঠিক সেই দিনটিতেই যেদিন 1979 সালে খোমেনি প্যারিস থেকে ইরানে ফিরে এসেছিলেন এবং ইসলামিক বিপ্লব সফল হয়েছিল। অর্থাৎ ইরান ইউরোপকে মনে করিয়ে দিতে চেয়েছে তারা সেদিনও তাদের আটকাতে পারেনি, আজও পারবে না। তবে এখানে একটা সূক্ষ্ম কৌশল রয়েছে। ইরান জানে যে ইউরোপ আসলে আমেরিকার চাপে পড়েই এসব করছে, কিন্তু ইউরোপের তেলের দরকার, গ্যাসের দরকার। তাই ইরান ইউরোপকে পুরোপুরি শত্রু বানাতেও চায় না, কিন্তু থাপ্পড়ের বদলে থাপ্পড় দেওয়ার সেই সাহসটা তারা দেখিয়ে রেখেছে, যাতে আলোচনার টেবিলে ইউরোপ একটু বেশি সতর্ক ও বুঝদার হয়ে বসে। এবার আসা যাক তৃতীয় ও সবচেয়ে সংবেদনশীল বিষয়টিতে, ইসরায়েল আসলে কি করছে। খবর এসেছে যে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF এর প্রধান গত পুরো সপ্তাহ এবং উইকেন্ড ধরে আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ম্যারাথন মিটিং করে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, এত তাড়াহুড়ো কেন? সাধারণত ছুটির দিনে এত ঘন ঘন এবং দীর্ঘ কল তখনই করা হয় যখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েলের ভয়ের কারণ মূলত দুটি। প্রথমত, তারা দেখছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট বিপজ্জনক সীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। দ্বিতীয়ত, তারা দেখছে খামেনি প্রকাশ্য জনসভায় আসছেন এবং দৃঢ় চিত্তে কথা বলছেন। এর মানে হলো ওই বৃদ্ধ ব্যক্তিটি এখন আর মোসাদ বা গোয়েন্দা সংস্থার ভয় পান না। এই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটাই ইসরায়েলকে অস্থির করে তুলেছে। ধারণা করা হচ্ছে এই গোপন মিটিংগুলোতে ইসরায়েল আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে সময় এখন হাতের মুঠোয়, যা করার তাদের এখনই করতে হবে। আর আমেরিকা সম্ভবত তাদের ধৈর্য ধরতে বলছে। ওয়াশিংটন এখন ইউক্রেন ইস্যুতে জড়িত থাকায় নতুন আরেকটি ফ্রন্ট খুলতে চাইছে না, কিন্তু ইতিহাস সাক্ষী ইসরায়েল সবসময় আমেরিকার কথা শোনে না। তারা যদি হঠাৎ করে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে, তখন খামেনির সেই আঞ্চলিক যুদ্ধের হুমকি বাস্তবে রূপ নিতে মিনিটেরও কম সময় লাগবে না। এই মুহূর্তে একটি সতর্কবার্তা মনে রাখা প্রয়োজন। গত 5-6 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু চটকদার খবর ঘুরে বেড়াচ্ছে। অনেকে দাবি করছে ইরান পরমাণু বোমা ফাটিয়েছে, ইরান ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে দিয়েছে। শুনে রাখা ভালো, এসব কথার কোনো ভিত্তি নেই। ইরান এখনো পর্যন্ত কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। দ্বিতীয়ত, যুদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তৃতীয়ত, খামেনি মাটির নিচে পালিয়ে যাননি, তিনি তেহরানেই আছেন। যারা এই ধরনের ভুল খবর ছড়াচ্ছে তারা মানুষের আবেগ ও উদ্বেগকে কাজে লাগিয়ে ভিউ বা দর্শক বাড়ানোর চেষ্টা করছে। মনে রাখবেন, ভূ রাজনীতিতে কোনো খবরই ছোট নয়, কিন্তু মিথ্যা খবর ছড়ানো আরও বিপজ্জনক। সত্য হলো পরিস্থিতি এখন বারুদের একটি বিশাল স্তূপের মতো, কিন্তু এখনও কেউ সেই দেশলাই জ্বালানোর সাহস করেনি। সবাই সেই মুহূর্তের দিকেই তাকিয়ে আছে। এক কথায় বলতে গেলে ইরান এখন একটি উচ্চ পর্যায়ের ক্ষমতার খেলা খেলছে। খামেনি তার সমস্ত কার্ড টেবিলে মেলে ধরেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে দেশের ভেতরের যে কোনো দাঙ্গা বা বিশৃঙ্খলা তিনি সামলে নিয়েছেন এবং এখন তিনি বাইরের শত্রুদের মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ইউরোপকে পাল্টা সন্ত্রাসী ট্যাগ দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে কূটনৈতিক শিষ্টাচারের সেই দিনগুলো শেষ। আমেরিকা ও ইসরায়েল এখন বুঝতে পারছে না ইরানকে দমন করার জন্য তারা যেসব প্রথাগত পথ অবলম্বন করেছিল সেগুলো প্রায় সব ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা বা স্যাংশন কাজ করেনি, সাইবার হামলা বা সাইবার অ্যাটাক কোনো বড় ক্ষতি করতে পারেনি, দেশে দাঙ্গা লুটিয়ে দিয়েও সরকার উৎখাত করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন উঠছে, তাহলে এরপর কি? পর্দার আড়ালে কোনো বড় গোপন চুক্তি বা ডিল স্বাক্ষরের অপেক্ষায় সবাই, নাকি একটি বড় সংঘাতের আগে এটা শুধুই নিস্তব্ধতা? পরিস্থিতি এখন যেন একটি দমকা হাওয়ার আগের থমথমে পরিবেশ। বাঘ যখন শিকারের আগে একটু নিচু হয়ে নিশ্চল হয়ে বসে থাকে, তখন সে পালায় না, সে লাওয়ার প্রস্তুতি নেয়। ইরান এখন ঠিক সেই অবস্থানেই আছে। তারা চুপচাপ বসে নেই, তারা নিজেদের ভেতরে ও বাইরে সব ধরনের প্রস্তুতি শুরু করে ফেলেছে। পরবর্তী যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি বদলে যেতে পারে। তাই সারা বিশ্বের নজর এখন একদিকে, মধ্যপ্রাচ্যের দিকে, কারণ সেখানে থেমে থাকা সময় এখন ফুরিয়ে এসেছে।